গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম আমরা কিভাবে ঔরঙ্গাবাদ থেকে সড়ক পথে এসে পৌঁছেছিলাম উজ্জয়ন। এছাড়া মহাকালেশ্বরের পুজো, কাল ভৈরব দর্শন এবং নবনির্মিত মহাকাল লোক। আজকের পর্বে আপনাদের জন্য থাকছে আমাদের উজ্জয়ন থেকে গাজিয়াবাদের যাত্রা, অসামান্য মুম্বাই দিল্লি এক্সপ্রেসওয়ে হয়ে। সেই রাতটা আমরা গাজিয়াবাদেই একটা এয়ারবিএনবিতে কাটাই এবং পরের দিন সেখান থেকে রওনা দিই আলমোড়ার উদ্দেশ্যে। গুড মর্নিং ফ্রম উজ্জয়ন। আজকে 25শে ডিসেম্বর, এখন বাজছে ভোর 4:30। আমরা বেরোচ্ছি উজ্জয়ন থেকে। এখন আমি যাচ্ছি গাড়িটা আনতে পার্কিং থেকে। আমরা আজকে যাব নিউ দিল্লি, যেমন আপনাদের কালকে বলেছিলাম। এখান থেকে বেরিয়ে ঠান্ডা আছে ভালো, 16 ডিগ্রির মতো টেম্পারেচার এখন সকালবেলা উজ্জয়নে। আজকে একটু লং জার্নি আছে আমাদের, 12 ঘন্টার মতন। এখান থেকে আমরা যাব গাজিয়াবাদ, এনসিআর এরিয়া। তো সেখানে আজকে আমরা রাতে নাইটটা স্টে করব। চলুন তাহলে বেরিয়ে পড়া যাক গাজিয়াবাদের উদ্দেশ্যে। সূর্যি মামা দেখা দেওয়ার আগেই আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের বাক্স ব্যাগটা গুটিয়ে, কারণ আমাদের গন্তব্যটা ছিল অনেকটাই দূর। দেশের মধ্যিখানে অবস্থিত উজ্জয়ন থেকে আমরা সেদিনকে পাড়ি দিয়েছিলাম উত্তরপ্রদেশের গাজিয়াবাদ। রাস্তা যদিও ছিল মাখনের মতন, গাড়ি চালাচ্ছি না গাড়ি ওড়াচ্ছি বুঝতে পারছিলাম না। আমরা 380 কিলোমিটারের মতন রাস্তা অতিক্রম করে এলাম। এখন আমরা রাজস্থানের কোটাতে দাঁড়িয়েছি। জাস্ট 5:30টায় বেরিয়েছিলাম, এখন 11:30 বাজছে। আর 300 কিলোমিটারের মতন রাস্তা বাকি, 340-330 এরকম রাস্তা বাকি। তো সেটা আশা করি 5 ঘন্টার মধ্যে আমরা পারবো কভার করতে। আর দাঁড়াবো না, একবার লাঞ্চ করতে দাঁড়াবো শুধু মাঝে, ব্যাস আর দাঁড়াবো না কোথাও। তো এখন একটু চা খেতে দাঁড়িয়েছিলাম, এই একটা ধাবা, রোড সাইড ধাবাতে দাঁড়িয়েছিলাম। অসাধারণ চা, মোষের দুধের চা। আমরা 1 কাপ প্রথমে নিলাম, তবে বললাম আরেক কাপ করে দিন। এত ভালো খেতে, এত ঘন দুধের চা, একদম গরম গরম করে দিল, সঙ্গে সঙ্গে বানিয়ে, করা ছিল না, করে তবে দিল আমাদের। খুব ভালো লাগলো খেতে। খেয়ে এবার একটু 5-10 মিনিট একটু দাঁড়াচ্ছি, কোমর টোমর একটু সোজা করে নিই, আবার তারপর বেরোবো। টোকিওকেও খাইয়ে দিলাম, ওর একবারে ব্রাঞ্চ করিয়ে দিলাম, ব্রেকফাস্ট লাঞ্চ মিশিয়ে। পেট ভর্তি করে খেয়ে নিয়েছে, রিদ্ধিরও ব্রেকফাস্ট হয়ে গেছে আর আমাদেরও হয়ে গেছে। তো এবার আমরা স্টার্ট করবো আর 10-15 মিনিটের মধ্যে। একবারে দাঁড়াবো, গিয়ে ইচ্ছে আছে জয়পুর ক্রস করে। জয়পুর আমরা ঢুকবো না, জয়পুরের পাশ দিয়ে বেরিয়ে যাব। জয়পুরের ভেতর দিকটা যাব না আমরা নিউ দিল্লির কাছাকাছি কোথাও একটা গিয়ে আজকে লাঞ্চ করব, ইচ্ছে আছে সেরকম। দেখা যাক, মানে রাজস্থানে থেকেই লাঞ্চ করব পুরোপুরি নিউ দিল্লি ঢোকার আগে, কারণ কি নাহলে অনেকটা বেলা হয়ে যাবে। 2-2:30টার মধ্যে চেষ্টা করব লাঞ্চ করে নেবার, তারপর একদম দাঁড়াবো আমাদের স্টেতে গিয়ে। মৌমিতা আপাতত একটু ঝাড়াঝাড়ি করছে গাড়ির। আসলে টোকিওর এত শেডিং হচ্ছে, পুরো গাড়ি লোমে ভরে গেছে একদম। দেখুন একটা বাঁদরকে দেখুন, দেখুন। মানে যে ট্রাকগুলো আর ট্রাক্টরগুলো যাচ্ছে, বিশাল বিশাল সাউন্ড সিস্টেম লাগানো, কি জোর জোর গান চলছে, মানে পুরো কাঁপছে রাস্তা একদম, এত জোরে গান চলছে রাস্তায়। প্রত্যেকটা মানে অলমোস্ট 70% ট্রাকে আমি দেখলাম, ট্রাক বা ট্রাক্টর, খুব বড় বড় বক্স লাগানো, আর জোরে জোরে গান বাজিয়ে বাজিয়ে যাচ্ছে সেগুলোতে। চলুন তাহলে বেরোনো যাক এখান থেকে।
আমরা এই লাঞ্চ করতে দাঁড়ালাম জয়পুরের একটু আগে, 50 কিলোমিটার মতন আগে। আমরা এই রাস্তাটা ঢুকতাম না অ্যাকচুয়ালি, মানে খাওয়ার হোটেল কোথাও নেই এক্সপ্রেসওয়েতে, আপনাকে কোনো একটা এক্সিট দিয়ে ঢুকে তারপরে খেতে হবে, আর নয়তো একদম যেখানে এক্সপ্রেসওয়ে শেষ হয়েছে সেখানে গিয়ে খেতে হবে। তো সেটা অলমোস্ট 100-150 কিলোমিটার দূর। তাই জন্য এখানে আমরা জয়পুরের এক্সিটটায় ঢুকলাম, জয়পুর অবধি যাবো না, আমরা আবার ইউটার্ন নিয়ে মেন এক্সপ্রেসওয়েটা দিয়েই যাব। এই রেস্টুরেন্টে দাঁড়িয়েছি, হোটেল কানাইয়া প্যালেস বলে, ভেজ রেস্টুরেন্ট অ্যাজ ইউজুয়াল। তো এখানে খেয়ে নিই কিছু, এখন অলমোস্ট 2:30 বেজে গেছে দুপুরের। খেয়ে নিয়ে আবার এখান থেকে রওনা দিচ্ছি আমরা। আমাদের এইমাত্র লাঞ্চ দিয়ে গেল, আমরা অর্ডার করেছিলাম রাইস, প্লেন দেরাদুন রাইস। এখানে মুশকিল হচ্ছে কি বলুন তো, ম্যাক্সিমাম ভেজ রেস্টুরেন্ট, মহারাষ্ট্র থেকে শুরু হয়েছে, মধ্যপ্রদেশ, এখন রাজস্থানে এসেছি। আমার ইচ্ছে ছিল আজকে একটু লাল মাছ খাওয়ার, কিন্তু যাই হোক হলো না, কোনো উপায় নেই এখন। তাহলে জয়পুর অবধি যেতে হবে আমাদের। আমরা পুরোটা জয়পুর অবধি যাচ্ছি না, আমরা বাইপাসটা দিয়ে বেরিয়ে যাব। আরও 50 কিলোমিটার, 50 না হলেও অ্যাটলিস্ট 30-40 কিলোমিটার যদি যেতাম জয়পুরের কাছাকাছি, তাহলে হয়তো তাও পেতে পারতাম। হাইওয়ের উপরে এখানে সব ভেজ রেস্টুরেন্ট, তাই নিলাম, অত কিছু করার নেই। মালাই কোফতা নিয়েছি 1 প্লেট, আর ঋদ্ধির জন্য ফ্রেঞ্চ ফ্রাই, যেটা সবসময় নেওয়া হয়, আর রাইস, নর্মাল বাসমতি রাইস। এই যে বাসমতি রাইস, এই মালাই কোফতা, ওদিকে ফ্রেঞ্চ ফ্রাই আছে, আর একটা গ্রিন স্যালাড নিয়েছি, একটা গ্রিন স্যালাড। অল্পের উপর আপাতত লাঞ্চ করে নিই, রাতে দেখা যাক কী খাওয়া যায়। রাতে আপাতত অর্ডার করেই খেতে হবে মনে হচ্ছে। চলুন তাহলে খেয়ে নিই, প্রচণ্ড খিদেও পেয়েছে, আবার খেয়ে চালাতে হবে। লাঞ্চ হয়ে গেল, এবার আমরা বেরোবো এখান থেকে। এখন বাজছে 3:30 মতন। তো আমাদের পৌঁছাতে 6টার মতন বাজবে, কারণ কি ইয়েতে এনসিআরে একটু ট্রাফিক থাকবে সন্ধ্যের দিকটা, আজকে ক্রিসমাসের দিন, অবশ্যই ট্রাফিক থাকবে। আর এখন এদিকে ট্রাফিক নেই, এখন এক্সপ্রেসওয়ে দিয়েই যাবো, যতটা রাস্তা আছে। দেখা যাক কত তাড়াতাড়ি পৌঁছাই। চলুন তাহলে আর দেরি না করে বেরিয়ে পড়া যাক। সময় এখন 5:23 বাজে। আমরা এনসিআর ঢুকে গেছি। গাজিয়াবাদ ঢুকতে আর 1 ঘন্টা 30 মিনিটের মতো লাগবে। রাস্তায় খুব ধোঁয়া অর্থাৎ স্মগ দেখা যাচ্ছে, কারণ যেটা খুব কমন পলিউশনের জন্য এখানে বলে থাকে আর কি, সেটাই দেখতে পাচ্ছি। কখন পৌঁছাই দেখি, কারণ আর ট্রাফিক তো থাকবেই, যত শহরের দিকে এগোচ্ছে দেখাই যাচ্ছে ট্রাফিকটা বাড়ছে। রাস্তাটা খুবই ভালো ছিল, খুব স্মুথ ছিল। মধ্যপ্রদেশ ঢোকার সময় রাস্তাতে অনেক গাড্ডা ছিল, রাস্তা খুব খারাপ ছিল। সেই তুলনায় টুয়ার্ডস দিল্লি রাস্তা খুবই ভালো, মানে বোঝা যাচ্ছে না যে গাড়ির চাকা চলছে না, উড়ে যাচ্ছিল। আমি তো শুধু ফিলই করতে পারি, কারণ আমি চালাতে পারি না এবং শিখতে পারিনি আজ পর্যন্ত। তো ভালো লাগছিল। এখন এই যেই এনসিআরে ঢুকলো দেখতে পাচ্ছি এখন স্মগ, মানে সামনের ভিজিবিলিটি আস্তে আস্তে কমে যাচ্ছে, যেহেতু সন্ধে হয়ে এসছে। আর দ্বিতীয়ত হচ্ছে সেটা হচ্ছে যে ট্রাফিকটা বাড়ছে। আজকে যেহেতু 25শে ডিসেম্বর, তাই জন্য আজকে প্রচুর লোকজন হয়তো রাস্তায় বেরোবে, তাই জন্য এত কনজেশন দেখাচ্ছে। আমার বসাটা খুব অদ্ভুত লাগছে হয়তো ক্যামেরাতে, কারণ আমি বসে রয়েছি খুব অদ্ভুতভাবে, কারণ আমাদের ইনফ্লেটেবল বেডটা রয়েছে, যেখানে ঋদ্ধি এখনও ঘুমোচ্ছে। দেখা যাচ্ছে, হয়তো দেখা যাচ্ছে না, এই যে ও ঘুমোচ্ছে এখন। তো সেখানে ওর জন্য আমাকে খুব অদ্ভুতভাবে বসে একটা বলতে হচ্ছে আর কি, নাহলে হয়তো আমি ঠিক করে বসতে পারতাম। একটা অর্ধেক শোয়া আর অর্ধেক বসা পজিশনে বসে রয়েছে। আর টোকিও আপাতত আবার একটা ন্যাপ নিয়ে উঠছে সন্ধ্যের প্রকৃতিটা দেখার জন্য, সন্ধ্যেটা কেমন লাগছে, বাইরেটা কেমন লাগছে আজকে দেখার জন্য। আজকে সামনে বসেই এসছে, পুরো জার্নিটাও সামনে বসেই করেছে, ঘুমও দিয়েছে খুব সুন্দর করে। ঋদ্ধিও খুব ভালো ঘুমোচ্ছে, জানি না এরপরে গিয়ে রাতে কি করবে জানি না। গাজিয়াবাদে ঢোকার পর বুঝতে পারবো যে কতটা ট্রাফিক আছে আর কীরকম ওয়েদার, কারণ গাড়ির ভেতরে এখন ওয়েদারটা বুঝতে পারছি না, মানে কতটা ঠিক ঠান্ডা বাইরে, কতটা ঠান্ডা সেটা বুঝতে পারবো। যার জন্য দক্ষিণ থেকে উত্তরে আসা আর কি, যে ঠান্ডাটা বোঝাটা খুব দরকার যে কতটা ঠান্ডা আছে। এখন বাজছে সন্ধ্যে 7:10। আমরা এই জাস্ট এসে পৌঁছালাম গাজিয়াবাদে আমাদের এয়ারবিএনবি, যেটা বুক করেছি আমরা। এই হচ্ছে কমপ্লেক্স, মিক্সান রুফ নাম। এই কমপ্লেক্সের 16তম ফ্লোরে একটা ফ্ল্যাট আমরা এয়ারবিএনবিতে বুক করেছি। তো ওনার আমাদের নিয়ে এলেন,
গেট থেকে। এখন যাচ্ছি ফ্ল্যাটে, আমরা গিয়ে আপনাদের দেখাচ্ছি ফ্ল্যাটটা। বেশ ভালো ঠান্ডা আছে দিল্লিতে, এখন 12 ডিগ্রির মতন টেম্পারেচার। চলুন আপনাদের ফ্ল্যাটে গিয়ে ফ্ল্যাটটা দেখাই। আমাদের এয়ারবিএনবি যে স্টেটা আমরা নিয়েছি গাজিয়াবাদে, আপনাদের বললাম যেমন, ওটা দেখিয়ে দিই একবার। খুবই ছোট একটা ফ্ল্যাট, 2 BHK ফ্ল্যাট, একদম মানে ছোট 2 BHK, এক রাতের জন্য ঠিকই আছে। আপনাদের দেখাই, দেখুন এই হচ্ছে এন্ট্রান্সের দরজা। এন্ট্রান্সের দরজা দিয়ে ঢুকে এরকম একটা ড্রয়িং রুমের মতন আছে। ড্রয়িং রুমে একটা সোফা, একটা ছোটো টেবিল, আর এখানে কিচেন এরিয়া আছে, ছোট কিচেন একটা। এখানে দেখতে পাচ্ছেন গ্যাস ফ্যাস সব দিয়ে দিয়েছে। আমরা চাও করলাম, এইমাত্র চা করে খেলাম। আর এটা হচ্ছে একটা ইউটিলিটি এরিয়া ব্যালকনির সাথে। এখানে আপনি ওয়াশিং মেশিন রাখতে পারেন, বা আপনি কাপড় টাপড় কেচেও মেলতে পারেন। বাসন টাসন যদি বাইরে রাখতে হয় রাখতে পারেন। এখানে একটা ফ্রিজ আছে, বাসনপত্র মোটামুটি দেওয়া আছে, চা কফি দেওয়া আছে। আমরা চা কফি করে খেলাম। এই যে মশলা টশলাও রয়েছে অল্প বিস্তর, আলু পেঁয়াজ রয়েছে, যদি আপনি চান রান্না করতে পারেন। আমাদের আর এনার্জি নেই আজকে রান্না করার। আর এটা হচ্ছে কমন ওয়াশরুম। ওয়াশরুমগুলো বেশ বড়, 2টো ওয়াশরুম আছে। এটা কমন ওয়াশরুম। এটা একটা বেডরুম, একটা বড় কিং সাইজ বেড। এইদিকে একটা ব্যালকনি আছে। এটা অ্যাকচুয়ালি পাশাপাশি 2টো বেডরুমের মিলিয়ে একটা টানা লম্বা ব্যালকনি রয়েছে। এখানে একটা ব্যালকনি আপনি দেখতে পাচ্ছেন এই রুমে। এটা দেখি খুলে আপনাদের দেখা। এই হচ্ছে ব্যালকনি, লম্বা টানা ব্যালকনি। এই আরেকটা বেডরুমের ব্যালকনির দরজা। এটা হচ্ছে টপ ফ্লোরে। এটা টোটাল 16টা ফ্লোর আছে এই কমপ্লেক্সটার। এই 16টা ফ্লোরে আমাদের 16th ফ্লোরই পড়েছে। প্রচণ্ড ঠান্ডা বাইরে, পুরো কুয়াশা হয়ে রয়েছে। অ্যাকচুয়ালি স্মগ বলা বেটার, কুয়াশা নয় এটা, কুয়াশা অন্যরকম হয় আমরা দেখেছি। যাই হোক, আর রুমগুলো পরিষ্কার পরিচ্ছন্ন। একজন ঘুরঘুর করছে, এক্সপ্লোর করছে। এই আরেকটা বেডরুম। 2টো রুমে এসি রয়েছে, গরমে এলে লাগবে, এখন ঠান্ডায় তো কোনো প্রশ্নই ওঠে না। এখানেও একটা বেড কিং সাইজ। এখানে একটা অ্যাটাচ বাথরুম দিয়েছে, এটাতে গিজার রয়েছে। এই বাথরুমটাতে গিজার আছে, ওইটাতে নেই। বাথরুমগুলো বড়, বেশ বড় আর মোটামুটি ডিসেন্ট পরিষ্কার। আর এই হচ্ছে একটা ব্যালকনি, এরকম আপনাদের বললাম 2টো রুমের ব্যালকনি মিলিয়ে। এই হচ্ছে একটা ব্যালকনির দরজা, আর খুলছি না, খুব ঠান্ডা হাওয়া আসছে ব্যালকনির দরজা খুললে। তো এই হচ্ছে মোটের মধ্যে রুম। আমাদের একটা এখানে ওয়াইফাইও দিয়েছে, রাউটার, এয়ারটেলের ব্রডব্যান্ড সার্ভিস। খারাপ না, ভালোই রুমটা। এক রাত থাকার জন্য ঠিকই আছে। খেয়ে তো ঘুমাবো এমনি, আর কোনো কাজ নেই। তো খাবার অর্ডার করে দিয়েছি আমরা জোম্যাটোতে, খাবারটা আসুক, এলে আপনাদের দেখাচ্ছি। আপাতত একটু ফ্রেশ হই এবার, আর ভাল লাগছে না। ফ্রেশ হয়ে একটু বসি, আজকে সময় আছে হাতে, অনেক আগে আগে এসেছি আমরা। তো ফ্রেশ হয়ে আরাম করে বসে খেয়ে দিয়ে তারপর ঘুমাবো। কাল সকালে একটা নতুন ডেস্টিনেশনে আমরা যাব। এখনকার মতো তাহলে বাই, কাল সকালে দেখা হচ্ছে। গুড নাইট, গুড মর্নিং আপনাদের সবাইকে। যেমন বলেছিলাম, কালকে আমরা এসে পৌঁছেছি গাজিয়াবাদে, নয়ডার এনসিআরে, দিল্লি এনসিআরে। তো এখন সকাল 8টা বাজে, প্রচণ্ড ঠান্ডা, 11 ডিগ্রি টেম্পারেচার। আর আমরা বেরোচ্ছি এখান থেকে। আমরা কালকে এই অ্যাপার্টমেন্টটাই ছিলাম, একটা এয়ারবিএনবি, একটা ফ্ল্যাট বুক করেছিল আমাদের 2 BHK, তো সেখানেই ছিলাম। আমরা সকাল সকাল একটু কফি খেলাম এখানে করে। কফি খেয়ে আপাতত বেরোচ্ছি এখান থেকে। আজকে আমাদের গন্তব্য হচ্ছে উত্তরাখণ্ডের আলমোড়া। এখান থেকে আলমোড়া লাগার কথা 7 থেকে 7.5 ঘন্টা হিসাব অনুযায়ী, কিন্তু আমরা একটু দাঁড়াবো, খেতে দাঁড়াবো, এদিক ওদিক একটু ছবি তোলার জন্য হয়তো দাঁড়াবো, একটু দেরি হতে পারে। আর ওখানেও খুব ঠান্ডা আলমোড়াতে, আপনারা সবাই জানেন। এখন 4-5 ডিগ্রির মতন টেম্পারেচার। পরশু দিন হয়তো স্নোফলের ফোরকাস্টও আছে। তো চলুন তাহলে বেরোনো যাক। 383 কিলোমিটার রাস্তা এখান থেকে। আমরা এখানে আছি, এখান থেকে আলমোড়া। দেখা যাক কতক্ষণে আমরা পৌঁছাই। এখন বাজে 8টা 5 আমরা স্টার্ট করছি এখান থেকে। চলুন দেখা যাক কটা নাগাদ গিয়ে আলমোড়া পৌঁছাই। সঙ্গে থাকুন আমাদের।
আমরা এই রামপুর এসে একটু দাঁড়ালাম, মোরাদাবাদ ক্রস করে এসেছি আমরা। এই রামপুরে একটু ব্রেকফাস্ট করার জন্য দাঁড়ালাম। এখন 11:30 মতন বাজে। অল্প বিস্তর একটু খেয়ে নিই, বেশি দাঁড়াবো না। আর একদম নৈনিতাল ক্রস করে দাঁড়ানোর ইচ্ছে আছে এরপরে। দেখা যাক কতটা কি বাস্তবায়িত হয়। এই হচ্ছে এই ধাবা, হরিয়ানা পাঞ্জাব ধাবা, একদম প্রপার রামপুরে। এটা হাইওয়ের উপরে, যদিও ভেতরে ঢুকিনি আমরা। মোরাদাবাদ ক্রস করে এসে রামপুরে দাঁড়ালাম। এখানে খাবো এবার একটু পরোটা কিছু খেয়ে নিয়ে এখান থেকে আবার তাড়াতাড়ি করে বেরোবো। আমরা উত্তরাখণ্ড ঢুকলাম এই জাস্ট, এখন বাজে 1:25। এই আমাদের বাঁদিকে পান্তনগর এয়ারপোর্ট উত্তরাখণ্ডের, তার পাশ দিয়ে যাচ্ছি আমরা হাইওয়ে দিয়ে। এখন আরও মোটামুটি দেখাচ্ছে 3.5 ঘন্টার মতন লাগার কথা এখান থেকে আলমোড়া। তো আমরা আর দাঁড়াবো না ঠিক করেছি, একবারে ডিরেক্ট আলমোড়া গিয়ে দাঁড়াবো। আমরা খাবার ওখান থেকেই নিয়ে নিয়েছিলাম, লাঞ্চের খাবারও গাড়িতে খেয়ে নেবো যেতে যেতে। আর দাঁড়াবো না কোথাও, যদি খুব দরকার না পড়ে। দেখা যাক কতক্ষণে পৌঁছাই। বলছে 5টার মধ্যে পৌঁছে যাব। আর যদি একটু টেনে দিতে পারি, হাইওয়ে আছে এখনও সিঙ্গেল রাস্তা স্টার্ট হয়নি। দেখা যাক তাহলে কতক্ষণের মধ্যে ঢুকতে পারি আমরা। এখান থেকে ডান দিকে চলে গেলে হচ্ছে বেরেলি ইউপির, আর আমরা যাব বাঁ দিকে নৈনিতালের দিকে। আমরা এখান থেকে তার জন্য টার্ন নিচ্ছি। এটা হলদিওয়ানি ক্রসিং অ্যাকচুয়ালি। রাস্তাটা বেশ ভালো করেছে, মানে 4 লেন করে দিয়েছে অলমোস্ট পুরো হলদিওয়ানি অবধি। যদিও টোলগুলো এখনও স্টার্ট হয়নি, একটা টোল বাঁচলো আমাদের। আমরা ঢুকে গেলাম নৈনিতালের রাস্তায়। তো আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন না আমার মতো, আমি যেহেতু রোড ট্রিপ করতে ভালোবাসি বলে সেই সাউথ থেকে গাড়ি নিয়েই এসছি আমি, ব্যাঙ্গালোর থেকে। তো আপনারা পান্তনগর এয়ারপোর্টেও নামতে পারেন, এখান থেকে আপনারা গাড়ি নিয়ে যেতে পারেন। বা আপনি দেরাদুনে জলি গ্রান্ট এয়ারপোর্টেও নামতে পারেন, দেরাদুন ঘুরে এদিকে আসতে পারেন। আর ট্রেনের জন্য তো আমরা সবাই জানি কাঠগোদাম স্টেশন ফেমাস, কাঠগোদামে নেমে ওখান থেকে গাড়ি করে আসতে পারেন। আমরা এই জাস্ট কাঠগোদাম ক্রস করছি এখন, এটা কাঠগোদাম ক্রসিং। আমরা নৈনিতালের দিকে ঘুরলাম, আর 33 কিলোমিটার নৈনিতাল দেখাচ্ছে এখান থেকে। ওখান থেকে আরও 40 কিলোমিটার মতন আলমোড়া। তো মোটামুটি 5টাই দেখাচ্ছে আমাদের টাইম, পৌঁছানোর টাইম। আশা করছি টাইমে পৌঁছাবো, দেখা যাক। এখনও অবধি রাস্তা ভালোই, সিঙ্গেল রাস্তা হলেও রাস্তা বেশ ভালো। আর ট্রাফিক খুব বেশি নেই, আবার খুব কমও নেই, মোটামুটি আছে। দেখা যাক কটা নাগাদ পৌঁছাই তাহলে। আমরা এখন নিপ কারোলি বাবার আশ্রমটা পেরোচ্ছি। সবাই জানেন আপনারা, খুব বিখ্যাত এটা। এবং স্টিভ জবস, মার্ক জুকারবার্গও এসে ঘুরে গেছে এখান থেকে। নিপ কারোলি বাবার আশ্রমের অসম্ভব ভিড় এই রাস্তাটাতে, পুরো লাল হয়ে আছে ম্যাপ একদম। আর প্রচুর গাড়ি পার্কিংয়ে, চারিদিকে শুধু গাড়ি আর গাড়ি, এত লোক এসছে। কখন পেরোবো এই জায়গাটা জানি না, পুরো জ্যাম লেগে রয়েছে একদম। আমরা এই এসে পৌঁছালাম প্রপার্টিতে আলমোড়ার। এই হচ্ছে প্রপার্টি, পঞ্চবটি ফার্মস্টে, একদম পুরো ভ্যালির উপরে। কাল সকালে ভিউটা দেখলে বুঝতে পারবেন। প্রপার্টিটা দেখুন একবার সামনে থেকে। চলুন আপনাদের দরজা থেকে একদম রুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে এন্ট্রি, এই হচ্ছে দরজা।
মাটির সিঁড়ি, এই মাটির সিঁড়ি দুপাশটা পুরো মাটির ফিনিশিং একদম। উপরে উঠে এদিকে একটা রুম, এদিকে একটা রুম, আমাদের এইদিকের রুমটা দেওয়া হয়েছে। এইটা হচ্ছে এখান থেকে এলাম আমরা, এই হচ্ছে দরজা এন্ট্রান্সের। এই রুমে ঢুকে এখানে ওয়াশরুম, একদম নিট অ্যান্ড ক্লিন চকচকে ওয়াশরুম পুরো। এই একটা ডেস্ক আছে, টি কফির জিনিস দিয়েছে। আর এই হচ্ছে উপরটা দেখুন কতটা হাইট। এই একটা কুইন সাইজ বেড, এখানে একজন শুয়ে পড়েছে এসে। এটা হচ্ছে সিঁড়ি একটা লফটের উপরে, আর একটা বেড আছে, একটা সিটিং এরিয়া আছে, দেখাচ্ছি সেটা। এই হচ্ছে উইন্ডো, এই উইন্ডোটা থেকে পুরো ভিউ দেখা যায়। আর এই হচ্ছে ব্যালকনি, এই হচ্ছে ব্যালকনি, এরকম টানা ব্যালকনি। আর এটা হচ্ছে ছাদ, ওই পাশে আরেকটা রুম আছে, এদিকে একটা রুম। আর ওইখানে দেখুন আগুন পোহাচ্ছেন এখানকার ওনার। আমরাও যাব একটু পরে, বেশ ভালো ঠান্ডা আছে এখন, 8 ডিগ্রি দেখাচ্ছে টেম্পারেচার। আমাদের লাগেজ দিয়ে গেছে। এখানে আপনি চেয়ারে চা খেতে খেতে হিমালয়ের ভিউ দেখতে পারেন। এখান থেকে ত্রিশূল পর্বত দেখা যায়, আমরা একটু আগে দেখলাম আস্তে আস্তে কিছুটা। চলুন আপনাদের ওপরটা দেখাই, লফটে ওঠার সিঁড়ি। এই উঠলাম, এখানে একটা স্যান্ডেলিয়ার রয়েছে। আর এই হচ্ছে একটা সিটিং এরিয়া কাম বেড, এইখানে হচ্ছে টিভি। এই আর একটা উইন্ডো রয়েছে, আপনি এখান থেকে বসেও হিমালয় পর্বতের ভিউ দর্শন করতে পারেন। আর এখানে ছোট্ট একটা বুকশেলফের মতন আছে, উনো দেওয়া রয়েছে যদি কেউ খেলতে চান, বই রয়েছে, কিছু গাছ লাগানো আছে। আর এই ওপর থেকে দেখুন পুরো রুমটা, এই হচ্ছে রুম। এখানে একটা বিন ব্যাগ, এখানে দুটো লাইট। আর এইখানে একটা দেখুন এরকম সানশেডের মতন করা রয়েছে, এখান থেকে সকালবেলা সূর্যের আলো আসে, এসে একদম ঠিক এখানটায় পড়ে। মানে আপনি যদি এখানটাতে বসেন পুরো রোদটা এসে আপনার উপরে পড়বে এখানে সকালবেলা ঠান্ডার মধ্যে। আর এখান থেকে বসে বসে আপনি হিমালয় দেখতে পারবেন। এটা আমরা এয়ারবিএনবি থ্রু বুক করেছি, এটার নাম হচ্ছে পঞ্চবটি ফার্মস। কাল সকালে একটা ভালো করে হিমালয়ের ভিউ আমি দেখাবো আপনাদের, নিচের জানলা থেকে, ওপরের জানলা থেকে, আর অবশ্যই ব্যালকনি থেকে, 3 জায়গা থেকেই। আর এটার ডেসক্রিপশন বক্সে আমি সব লিঙ্ক দিয়ে দেবো, আপনারা এখান থেকে বুক করতে পারেন এয়ারবিএনবির। এটা খুব পুরনো নয়, প্রপার্টিটা 5 মাস হয়েছে লিস্টিং এয়ারবিএনবিতে। একদমই ঝাঁ চকচকে প্রপার্টি, মানে আপনারা ভিডিওতে দেখে বুঝতেই পাচ্ছেন সব কিছু চকচক করছে এখানে, একদম একটা দাগ নেই কোথাও। আর এটা আমাদের 2 নাইটসের জন্যে ভাড়া পড়েছে ইনক্লুডিং ট্যাক্স মোটামুটি ওই 7,000 বলতে পারেন, 6,700 মতন। এতে ব্রেকফাস্ট কিছু ইনক্লুড নেই, নর্মাল স্টে। কিন্তু এত বড় একটা রুম এরকম জায়গায় একটা প্রপার্টিতে মানে জাস্ট ভাবা যায় না। চলুন তাহলে ফ্রেশ হই, এবার লাগেজগুলো দিয়ে গেছে, ফ্রেশ হয়ে একটু চা খেয়ে নিই, তারপর আপনাদের ডিনারটা দেখাচ্ছি। ডিনারটা অসাধারণ ছিল, একদম ঘরোয়া খাবার, পাহাড়ি রান্না। এখানে যিনি কেয়ারটেকার আছেন উনি রান্না করলেন। আমাদের জিজ্ঞেস করলো কী খাবেন, বললাম একদম সিম্পল কিছু হবে তো বলুন কি করা যাবে। বললো বলুন কী খাবেন। আমরা বললাম একটু ডাল করে দিন আর একটু ভাজা করে দিন, সব সবজি মিশিয়ে, পাহাড়ে এলে ভালো লাগে টাটকা সবজি দিয়ে, আর মসুর ডাল, ভাত, আর যদি পারেন তো একটু ঝাল ঝাল করে ডিমের কারি করে দিন আজকে। প্রথমে চিকেন বলেছিলাম, তো বললো একটু রাত হয়ে গেছে এখন, অন্ধকারে চিকেন আনতে যাওয়া যাবে না, কালকে করে দেবো, আজকে আপনার তাহলে ডিম খেয়ে নিন। আমাদের ঠিক আছে তাহলে ডিম করে দিন কষা করে। এত ভালো অমৃতর মতো লাগলো, খিদেও পেয়েছিল প্রচণ্ড। আর একদম ঘরোয়া রান্না, মানে ভাজা ডাল প্রত্যেকটা জিনিস। আর চাল তো বলাই বাহুল্য, বাসমতি চালের ভাত, দেহরাদুন রাইসের এখানে একদম সুন্দর ভাত, গরম গরম ভাত, ডাল, আলু ভাজা আর ডিম খেয়ে ফেললাম। একটু আগুন পোহালাম, এবার শুধু ঘুমোতে যাব,
আর কোনো কাজ নেই। খুব রাত যদিও হয়নি, এখন 10:30টাই বাজছে, কিন্তু যাই, আর পাচ্ছি না, একটু ঘুমাই। কাল সকালে আপনাদের একটা দারুণ ভিউ দেখাবো, সঙ্গে থাকবেন আমাদের। আজকের মতো এপিসোডটা এখানেই শেষ করছি। আমাদের এই গোটা এপিসোডটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, এক্সপিরিয়েন্সগুলো যেগুলো আমি শেয়ার করলাম। আর যদি কিছু ইনফরমেশান লাগে সেটাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর আমি ডেসক্রিপশন বক্সে ডিটেলস দিয়ে দেবো। এই এয়ারবিএনবিটা যেটা আমরা বুক করেছি, এটা ছাড়াও যেটা গাজিয়াবাদে বুক করেছিলাম ওটাও, রাস্তায় কোথায় কোথায় খেয়েছি, মোটামুটি কত খরচা পড়েছে, সব ডিটেলস আমি দিয়ে দেবো। এটা ছাড়াও যদি আপনাদের কোনো ইনফরমেশান লাগে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই রিপ্লাই করব। ঠিক আছে, তাহলে গুড নাইট। আজকের মতো এপিসোডটা শেষ করলাম। কালকে আবার দেখা হচ্ছে একটা নতুন এপিসোডে। গুড নাইট।